গুড মর্নিং বন্ধুরা। আজ হয়ে গেল 13 তারিখ, আজ 13ই জুলাই। হঠাৎ করে এখন বাজে দেখো রাত্রি 10:28, অর্থাৎ 10:30 বাজতে চলছে। ডেস্টিনেশন 338 কিলোমিটার, আপ ডাউন মিলে প্রায় 800-900 কিলোমিটার হবে। হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। পেছনে দেখো লাগেজ নেই, বালিশ তোষক সবই রয়েছে পেছনের সিটে ঘুমানোর জন্য। সব ব্যবস্থা করেই ফেলেছি। দুদিন আগে গ্রুপে আড্ডা দিচ্ছিলাম না যে ক্যাম্পিং করার খুব ইচ্ছা, গাড়িতে একদিন ক্যাম্পিং করব। আজ হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, জোর করেই বলতে পারো। সবার বাধা বিপত্তি এড়িয়ে দেখো গাড়িতে আমি একাই, কেউ নেই। তো আলটিমেটলি কি হতে চলেছে, কোথায় যেতে চলেছি, এটা এখনই রিভিল করছি না। যেতে যেতে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আজ তোমাদের সাথে চুটিয়ে গল্প করব। অনেক দিন ধরে ব্লগ করব মনে ইচ্ছা ছিলই। লাস্ট ডুয়ার্স থেকে ঘুরে আসার পর থেকে আর সুযোগ পাইনি, আজ হঠাৎ করে সুযোগ এসে গেছে। তো চলো এখন যাত্রাটা শুরু করি। খাটু শ্যামের নাম নিয়ে, বজরংবলীর নাম নিয়ে, আর আমাদের জয় মা তারার নাম নিয়ে, আর মা মনসার নাম নিয়ে চলো বেরিয়ে পড়ি। এখন জার্নিটা শুরু করি। 10:30 বাজছে। আবার রাস্তায় যেতে তোমাদের সাথে কথা বলবো। এই আমাদের রাতের ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়। এমনি সময় চরম ব্যস্ততার জায়গা এটা, এখন ফাঁকাই। এখানে আগে একটা আমুলের স্টোর আছে, ওখান থেকে একটু নেসকাফে কফি টফি নিয়ে নেবো। বাড়ির লোকজন খুব টেনশন করছে, ভাই বারবার ফোন করে অনেক বোঝালো সোঝালো যে একা যাতে না বেরোই। আলটিমেটলি এখন ফোন করে সাজেশন দিল নেসকাফে নিয়ে নে, খেতে খেতে ড্রাইভ করবি। তো ফাইনালি আমি খুব এক্সাইটেড। সাউন্ড সেট আপও আশা করি ঠিক আছে, কারণ আমি মাইক ইউজ করছি। গাড়িটা কিন্তু চরম ময়লা হয়ে আছে। লাস্ট কলকাতা গেছিলো, আজ ভাই নিয়ে গেছিলো, আজ মোটামুটি দিন 10 আগে হবে। তখন থেকেই ময়লা হয়ে আছে। জাস্ট সামনের কাঁচটা পরিষ্কার করেছি যাতে মোটামুটি ভিডিওটা করতে পারি ঠিকঠাক। ব্যাস বেরিয়ে পড়েছি। আর পেছনে তোমাদেরকে তো দেখালামই যে ঘুমানোর সেট আপ রেডি করে নিয়েছি। এরপর চলো যেতে যেতে কথা হবে, অনেক কথা হবে অনেক। আজকের ব্লগটা একটা সাডেন ব্লগ। আমিও খুব এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটমেন্টে থাকবে। একদম শেষ পর্যন্ত সঙ্গে থেকো, আশা করি দারুণ লাগবে। চলো এখন টাটা নয়, এই তো আমুল স্টোরে পৌঁছেই গেছি। তো বন্ধুরা এখনো ঝাড়গ্রাম থেকে বেরোতেই পারলাম না। চলো এখান থেকে, এই যে দেখছো এখান থেকে নেসকাফে কোল্ড কফি এগুলো নিয়ে নিই, রাস্তায় যাতে খেতে যেতে পারি। বাই দ্য ওয়ে দুটো মিল্কি বার নিয়েছি, শুনলে তোমরা হাসবে কিন্তু আমার খেতে ভালো লাগে। এবার চলো এখান থেকে নেসকাফে নিয়ে বেরিয়ে পড়ি। এরপর একদম লোধাশুলি পেরিয়ে যে জঙ্গলটায় দাঁড়িয়ে আমি ব্লগ স্টার্ট করি, সেখান থেকে শুরু করব। ফাইনালি নিয়ে চলে এলাম। এই দেখো 2 পিস নিলাম, 50 টাকা করে পিস নিল, দুটোই 100 টাকা। এগুলোকে এখন গাড়ির ফ্রিজারে ঢুকিয়ে দেবো। ফ্রিজার বলতে এসি থেকেই এটা কানেক্টেড, ঠান্ডা হয়, ভালোই ঠান্ডা হয়, ঠান্ডাই থাকবে। থেমে যাও বাবা। একজনকে থামালাম তো আরেকজন বকা চালু করে দিল। চলো এখন বাজলো মোটামুটি 10:39, আমরা বেরিয়ে পড়ি। এখন আর ট্রাফিকের মধ্যে বকবো না, একদম এখান থেকে লোধাশুলির রাস্তাটা ধরে তারপরে বকা শুরু করবো আর কি তোমাদের সাথে। কারণ তোমরাই আমার সঙ্গী। আজ রাতে ঘুমটুম পাবে না আমি জানি, কারণ আমি ব্লগ করতে যাবো, তোমাদের সাথে অনেক গল্প হবে। চলো এখন টাটা। বন্ধুরা ফাইনালি যেখান থেকে আমি ব্লগ শুরু করি সবসময় দেখো, এই লোধাশুলির জঙ্গলটা। এখান থেকে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ওয়ে রাস্তা, মানে এক সাইডে আপ এক সাইডে ডাউন। তো উল্টো দিক থেকে গাড়ি আসার জন্য একটু অসুবিধা হচ্ছে, আপার ডিপারের প্রবলেম। তো এখানে বেশি হয়তো কথা বলতে পারবো না, কারণ এই সময়টায় ট্রাকের চাপ প্রচুর থাকে। আমি কিন্তু এখনও বারবার খুব এক্সাইটেড। এরপরে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো, সেটা হচ্ছে গুপ্তমণির মন্দিরে। তোমাদেরকে দেখাবো নতুন মন্দিরটা। যখন আগে একবার গিয়েছিলাম রাত্রেবেলা হঠাৎ করে খড়গপুর, সেই সময় এখানে দাঁড়িয়ে তোমাদেরকে মন্দিরটা দেখেছিলাম, দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। তো তখন কিন্তু মন্দিরটা তৈরি হয়নি, এখন কমপ্লিট হয়ে গেছে। খুব জাগ্রত মন্দির। তোমরা আমার মতো এক্সাইটেড তো? দেখো আমি ফুল একা। এই দেখো পেছনে বালিশ তোষক সব রয়েছে। জানি না আইফোনের সমস্যা কি হচ্ছে, এতটা কম দেখাচ্ছে কেন ক্যামেরাতে লাইটটা, বুঝতে পারছি না। আর একা থাকলে এই জিনিসগুলো খুব সমস্যা, এইসব সেটিং করা খুব ঝামেলা। এই জায়গাগুলো বাম্পার রয়েছে, দেখো বাম্পার তো নয়, যেন ছোটোখাটো পাহাড়। এই জায়গাটা কিন্তু খুব মানে হাতির ভয় এই জায়গাটায়। চলো এই জায়গাটা গান শুনতে পেরিয়ে যায়, এখানে ব্লগ করা যাচ্ছে না ঠিক মতো। রাস্তায় কিন্তু প্রচুর সেই ধোঁয়াশা টাইপের রয়েছে, মানে রাস্তার উপরে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হওয়ার পরে পিচ যে গরম ছিল, আর এই জায়গাটা পুরো জঙ্গল, ঘন জঙ্গল, যার জন্য কিন্তু বেশ একটা ধোঁয়াশা টাইপের তৈরি হচ্ছে। আর এই রাস্তাটাই কিন্তু মানে এই জায়গাটা খুব আগে খুব কুখ্যাত জায়গা ছিল, মানে এইসব জায়গাতে একা পেরোনো যেত না, পুলিশ কনভয় নিয়ে পেরোতে হতো একটা টাইম, মানে সিন্স ধরো সেই মাওবাদী আমলে সেই তখন থেকে।
কিন্তু এখন সেই সব ভয় নেই, কিন্তু এই টার্নিংগুলোতে না ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। মানে মানুষ ঝাড়গ্রামের বা আদার্স গাড়ি নিয়ে প্রায় সোজা ঢুকে গেছে এই জায়গাগুলোতে কন্ট্রোল করতে না পেরে। এইসব জায়গাগুলোতে কিন্তু একটু কন্ট্রোল করে গাড়ি চালানো উচিত। বন্ধুরা, এই হলো লোধাশুলির ঘন জঙ্গল। এখন বাজে 10:50। তো এই রাস্তা দিয়ে আমি এখন ড্রাইভ করছি, আর একাই ড্রাইভ করছি। বেশ মজা হচ্ছে, বেশ ভালো লাগছে। একই কথা বারবার বলছি, দেখো তোমাদের সাথেই শেয়ার করি সব কিছু, তাই নিজের এই যে উচ্ছ্বাসটা এটাকে চেপে রাখতে পারছি না, এটাই তোমাদের সাথে বারবার শেয়ার করছি। এই জায়গাগুলো কিন্তু খুব খতরনাক। এগুলো হচ্ছে মানে রিসেন্টলি রোজই প্রায় গতকালই প্রায় 40-50টা হাতি পেরিয়েছে, তাই এই জায়গাগুলো দেখে বেরোতে হবে। দেখো ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 328 কিলোমিটার, কিন্তু এখনই একটা মজার জিনিস দেখাবো তোমাদেরকে। জাস্ট লোধাশুলিটা আসার পরেই তোমাদেরকে দেখাবো ডিস্টেন্সটা কিন্তু হুট করে বেড়ে যাবে প্রায় 60-70 কিলোমিটার। তো এখনই কোথায় যাচ্ছি আমি এটা ডিসক্লোজ করছি না, রুটে যেতে যেতে তোমাদেরকে অবশ্যই বলবো। বন্ধুরা, এই জায়গাটা এখনই ক্রস করলাম। এখানে কিন্তু বেশ কিছু লোকজন টর্চ ফর্চ নিয়ে রাস্তার দিকে, জঙ্গলের দিকে মুখ করে বসে আছে। অর্থাৎ হয়তো হাতি বেরিয়েছে বা বেরোবে বা আশেপাশেই কোথাও আছে। তো এই জায়গাটা কিন্তু খুব রিস্কি, দেখে যাওয়া উচিত। বিশেষ করে রাতের বেলা যদি একা কোনো গাড়ি যায় তার কিন্তু দেখে চালানো উচিত, কখন হুট করে চলে আসবে। এরকম একবার হয়েছিল এই ফরচুনার নিয়েই কলকাতা থেকে ফেরার পথে। তো পুরোটাই আমি চালিয়ে এনেছি। দেখো এখানেও লোকজন দাঁড়িয়ে আছে। তো লোধাশুলির মুখে মুখে ভাইকে দিয়ে দিয়েছি, ও চালাচ্ছে তারপর থেকে। তো হঠাৎ করে মানে পেছনের সিটে বসে একটু ঝিমুনি টাইপের লেগে গেছিলো, হঠাৎ করে ব্রেক মারাতে ঘুমটা ভেঙে দেখি সামনে হাতি আর ফুল স্পিডে ব্যাকে নিচ্ছে। আর সামনে এক মন্ত্রীর গাড়িও ছিল, সেও ফুল স্পিডে ব্যাকে আসছে। তো জানা গেল যে রামলাল, আমাদের প্রভু রামলাল, যে ঝাড়গ্রামে বিচক্ষণ ঘোরাফেরা করে, সেই রামলাল ছিল। তো যাই হোক, লোধাশুলি ঢুকতে চলেছি। মজার বিষয়ে এখন আমার অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 5:17, 323 কিলোমিটার। এটা জাস্ট কি করে বেড়ে যাবে তোমাদেরকে দেখাবো, তারপরে আমি বলবো কেন বেড়ে গেল। চলো, যেতে যেতে আবার অনেক গল্প হবে। আজকে অনেক বিষয় নিয়ে কথা বলবো, অনেক কিছু বিষয় তোমাদের সাথে ডিসকাস করার আছে। তোমরা কিন্তু কমেন্টে রেসপন্স করো প্লিজ। একটাই কথা বলবো, দেখো কমেন্টে রেসপন্স করলে কি হয় জানো তো, মানে একটা বাড়ে, একটা মনোবল বাড়ে যে হ্যাঁ কেউ তো দেখে, কেউ তো কিছু জানতে চায়, কেউ তো কিছু বলতে চায়, কারো তো ভালো লাগে। কিছু মানুষের কথা বলবো যারা আমার সাথে ইন্টারাকশন করেছে ব্লগ দেখে, তাদের কথাও বলবো। এগুলো সত্যি ভালো লাগা। এটার থেকে আমি আরও ব্লগ করার ইন্সপিরেশন পেয়েছি। মানে ছটফট করছি কবে ব্লগিং করবো, সময় সুযোগই পেয়ে উঠি না। কি করব, কিছু করার নেই, এমনই প্রফেশন আমার। কিন্তু তার মধ্যে সবই ঠিক আছে। কাজ করতে আমি ভালোবাসি, কাজ না মানে ফাঁকা থাকলেই আমার বরং মনে হয় পাগল পাগল লাগে। কাজের মধ্যে থাকতেই ভালো লাগে, তো কাজটাকে এনজয়ই করি, তাতে কোনো আপত্তি নেই। আর তার মাঝে যখন এইটুকু ফাঁকা পেয়ে যাই না, তখন কিন্তু মজাটাই আলাদা। দেখো এটা দুটো রাস্তা, এইঠে লোধাশুলির মোড়, তোমরা লোধাশুলির ব্রিজটা দেখতেই পাচ্ছ। একটা ডান দিকে, আমাকে কিন্তু গুগল ম্যাপ দেখো ডান দিকে দেখাচ্ছে, আমি কিন্তু ডান দিকে যাব না, আমি যাবো বাঁ দিকে। আর বাঁ দিকে জাস্ট কিছুটা যাওয়ার পরেই দেখবে, এখনই দেখাবে না, এখন ইউটার্ন বলতে থাকবে, কিছুটা যাওয়ার পরে দেখবে ডিস্টেন্সটা হুট করে বেড়ে যাবে। এই দেখো এখনো কিন্তু আমাকে ইউটার্ন নিতে বলছে, এখনো ইউটার্ন নিতে বলছে। আমি কিন্তু ইউটার্ন নেব না, আমি সোজা যাব। তো চলো, সোজা যাওয়ার পরে কি দেখায় তোমাদেরকে বলছি। বন্ধুরা, এখনও গুগল আন্টি আমাকে সাজেস্ট করে যাচ্ছে 500 মিটার্স মেকে ইউটার্ন, ইউটার্ন তো আমি নেব না। ঠিক আছে, আমিও গুগল আন্টিকে চ্যালেঞ্জ করছি, ইউটার্ন আমি নেব না। আমার আধ ঘন্টা অ্যারাইভেল টাইমটা বেড়ে যাবে, আর 30 to 35 কিলোমিটার ডিস্টেন্স বেড়ে যাবে। কতটা বাড়ে সেটা দেখা যাক। এইবারে দেখো 5:43 হয়ে গেল অ্যারাইভেল টাইম, আর ডিস্টেন্সটা প্রায় 45 কিলোমিটার, 43 to 45 বেড়ে গেল। বুঝতে পারছো? তেল নিতে হবে আমাকে। বাড়ি থেকে আমি চলে এলাম 18.2 কিলোমিটার। দেখো 200 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছিল বাড়ি থেকে যখন বেরিয়েছি, মানে অলমোস্ট 1/4 তেল আছে, 1/3 আবার ভরতে হবে। 4,500-5 হাজার টাকার কাছাকাছি তেল ঢুকে যাবে আশা করছি। চলো দেখা যাক। একটা পাম্পে তেল ভরি রেগুলারলি, মানে এই রুটে যাওয়ার সময়। এই রুটে কেন, কলকাতায় গেলে তখন তেল ভরতে হয়, তখনই ওই পাম্পেই ভরি। তো ওখানে একবারে ফুল ট্যাঙ্কি করে নেব। মাইলেজ কিন্তু ভালোই দিচ্ছিল, মাইলেজটা একবার চেক করি।
13.4, মানে ওই সিঙ্গেল লেনে ক্লাচ ব্রেক করে করে এলাম তো, প্রচুর বাম্পার। তো এখন 13.4 মাইলেজ দিচ্ছে। মাইকটা খুলে দিয়েছি, মাইকটা অ্যাকচুয়ালি কন্টিনিউ লাগিয়ে রাখা, ফোনটা ডিসচার্জ হচ্ছে, প্লাস ওই বারবার খোলা লাগা, সিঙ্গেল হ্যান্ডেডলি অপারেট করা কিন্তু খুব চাপ, তো সেই জন্য খুলে দিয়েছি। তো আশা করি এখন আওয়াজটা ভালো আসছে। আমি যখন গুপ্তমণিতে দাঁড়াবো তখন একবার চেক করে নেবো, কারণ এখন লাউডলি বলছি। এমনি জেনারেলি আমার জোরে কথা বলা অভ্যাস নেই। সত্যি কথা, কেউ যদি আমার সাথে কথা বলে থাকো বুঝতে পারবে সামনাসামনি যে আমি খুব মাইল্ড কথা বলি। তো সেই জন্য যখন ব্লগিং করি ওই বাই ফলস বলছি, বাই নেচার ওটাই চলে আসে আর কি। তো যার জন্য পরে এখন ভিডিও দেখে আমি নিজেই মানে বিরক্ত হই নিজের উপর, যে কি বিড়বিড় করছি, আমি কিছুই বোঝা যাচ্ছে না, খালি মুখ নাড়ছি। তো মাইক তাহলে ইউজ করতেই হয়, কিন্তু খালি গাড়িতে মাইক ইউজ করার কোনো সেন্স নেই যদি আমি প্রপারলি এরকমভাবে ভ্লগ করি আর কি। তো দেখো, সবই আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে ইমপ্রুভ করছি। তোমাদের অনুপ্রেরণায় আরও ইমপ্রুভ করব। আর চলো, এখন আর বেশি বকবো না, এখন একদম গুপ্তমণি গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো টাটা। তার আগে অবশ্য টোল প্লাজা আছে, টোল প্লাজাটা তোমাদেরকে দেখাবো। চলো এখন টাটা। বালিভাষা টোল প্লাজাতে পৌঁছেছি। লাইফে যেটা কোনোদিন দেখিনি সেটাও এখানে দেখতে হচ্ছে, সেটা হচ্ছে এই টোল প্লাজায় জ্যাম। এটা লাইফে প্রথমবার দেখলাম, কিন্তু এতবার পেরিয়েছি। এটা আমাদের ঝাড়গ্রামের নিয়ারেস্ট টোল প্লাজা। ঝাড়গ্রাম যেতে গেলে এই টোল প্লাজাটা পেরোতেই হবে। লাইফে প্রথমবার দেখলাম। বন্ধুরা, 11:25 বাজছে। দেখো এখন এখানে তেল ভরছি। 100 টাকা 30 পয়সা লিটার, 831 ডেনসিটি। কতটা যায় দেখা যাক। বলেছিলাম অ্যাপ্রক্স 4.5-5 কাছাকাছি যাবে, 45 লিটার হয়ে গেল। দেখা যাক কতটা যায়, আরও বেশি যাবে হয়তো। এই পেট্রোল পাম্পটাতেই তেল ভরা হয়, কলকাতা যাওয়ার সময় প্রায় এখানেই ভরি। এরপরে ওখানটা একটু হাওয়া চেক করেই নেবো, তারপর বেরোবো। গাড়ির অবস্থা দেখো, এটা 53 হয়ে যাবে। তো চলো, এই আউটফিট অবস্থা, ক্যাজুয়াল কমফোর্ট রাত্রেবেলা চালানোর জন্য। ফাইনালি 5510 টাকার ডিজেল ঢুকলো, 54.48 লিটার, 100 টাকা 30 পয়সা করে তেল। তো এখানে দাঁড়ালাম, এদেরই হাওয়া দেওয়ার, নাইট্রোজেন দেওয়ার ব্যবস্থা আছে। একটু চেক করে নিই, একটু কম লাগছে গাড়িটা। ও হো না রে, গুগল আন্টি সবাই মিলে শুরু হয়ে গেল। তো এখন বাজে দেখো 11:26 বাজছে। চলো এখানে হাওয়াটা চেক করিয়ে নিই, তারপরে এবার বেরিয়ে তোমাদের সাথে আবার গল্প করবো। তো বন্ধুরা, এখন বাজলো 11:30। পাম্প থেকে তেল ভরে বেরোলাম। দেখো এখন ডিস্টেন্স টু এমটি 963 রেঞ্জ, 14.6 মাইলেজটা আরও বাড়বে। এই ব্লগিং করতে করতে চালাচ্ছি তো, প্লাস এখনও ট্রাকের লাইনটা ভালোই ছিল, তো যার জন্য প্রপারলি ঠিক মতো মেনটেন করে চালানো হচ্ছিল না। একটু ঠিকঠাক চালালেই মাইলেজটা আরও বাড়বে। 15-16 তো যাবেই, কারণ উড়িষ্যার বলেই ফেললাম, উড়িষ্যার রাস্তা। উড়িষ্যা যাচ্ছি কার ক্যাম্পিং করতে। তোমাদেরকে বলেইছিলাম না, গ্রুপে আলোচনা করছিলাম, আমার একটা ড্রিম যে একটা কার ক্যাম্পিং করব। তো সেই ড্রিম পূরণ করতে চলেছি বন্ধুরা। তো চলো দেখা যাক করতে পারি কিনা, সেটা পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। বলেই ফেললাম, কিছু করার নেই। আর মুখ ফসকে বেরিয়ে যখন গেছে, কতক্ষণ আর তোমাদের কাছ থেকে গোপন রাখবো। চলো, এখন রয়েছি জাস্ট ওই খেমাশুলির আগে। এই পেট্রোল পাম্পটাতে রেগুলার তেল ভরি আর কি। গাড়িতে হাওয়াও চেক করলাম, 30 করে ছিল, 32 করে দিলাম। ঠিকই আছে, খুব কম হয়নি। নিমপুরা ওভারব্রিজ, জানি না এখানটা কাজ কবে শেষ হবে। দেখো অনন্ত যুগ ধরে কাজ চলছেই এখানে। আর এইখানটায় বৃষ্টি হলেই নিচটায় কিন্তু পুরো 1 হাঁটু 1 বনেট জল জমে যায়। আমার গাড়ির ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু অনেক গাড়ি কিন্তু ঢুকে আটকে গেছে, এরকম কন্ডিশন এখানে তৈরি হয়েছে। মাইলেজ কিন্তু বাড়ছে কন্টিনিউ, 15 হয়ে গেছে, আরও বাড়বে। এখনও তো প্রপারলি ফ্রি হ্যান্ড গাড়িটাকে চালাতেই পারিনি, মানে 6th গিয়ার ইউজ করতেই পারিনি। বন্ধুরা, আর একটা হচ্ছে এই রেশমি ইস্পাত সিমেন্ট লিমিটেডের পাশে এই যে দেখো ব্রিজটা তৈরি হচ্ছে। এই ব্রিজটা ঢালাই হওয়ার পরের দিনই হুড়হুড় করে ভেঙে পড়ে গেছে। মানে ভাবো, যদি কমপ্লিট হয়ে গিয়ে ওপেন হয়ে যেত, তারপর এই কন্ডিশন ঘটতো, তাহলে কি হতো। মানে করাপশন লেভেল চারিদিকে এত বেশি যে বলার মতো কিছু নেই। ব্রিজ তৈরি হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। রাস্তা হচ্ছে চাঁদে চালানোর মতো, স্যাটেলাইট টেকনোলজিতে তৈরি।
আর তার সাথে পেট্রোল ডিজেল নিয়ে যা চলছে সে নিয়ে তো আর কি বলবো, বলার কথা নেই। মানে রাতে দুঃস্বপ্ন আসছে, যদিও আমার ডিজেল গাড়ি এত শখের, মানে প্রত্যেকটা সত্যি আমরা ইন্ডিয়ানরা প্রত্যেকটা গাড়ি একটা ইয়েতে দেখেছিলাম। হর্ষ রাজপুত বলে একজন কমেডিয়ান আর কি, মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বেশ ফেমাস, ঢাকার নিউজ বলে করে, অ্যাকচুয়ালি কমেডি নিউজ টাইপের করে। তো সে একটা প্রশ্ন করেছিল যে মন্ত্রীজি কেন জোর করে যারা ইথানল চায় না তাদের গাড়িগুলোকে কেন ইথানল দেওয়া হচ্ছে? ইন্ডিয়ানরা তাদের গাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একদম সন্তানের মতো পালন করে। সত্যি কথায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি, বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলি যারা গাড়ির প্রতি কনসার্ন, যারা দেখো খুব হাইফাই, যাদের 10টা-15টা গাড়ি আছে, ড্রাইভার চালায়, তাদের গাড়ির প্রতি কোনো ইমোশন কিন্তু থাকে না। তারা গাড়িতে ব্যাকসিটে বসে তাদের যতটুকু দরকার ততটুকু ইউজ করে। বাকি যারা নিজেরা ড্রাইভ করে, হ্যাঁ ড্রাইভ করে এই জন্য নয় যে ড্রাইভার রাখার ক্ষমতা নেই, তা নয়, কিন্তু ড্রাইভ করে এই জন্যই কারণ গাড়িটা চালাতে ভালোবাসে। সেই মানুষগুলোর ইমোশনের কথা কি একবারও কারো ভাবা উচিত নয়? আমি তো বলবো ভাবা উচিত। তাতে আমাকে যে যাই বলুক না কেন, যেটা ভালো সেটাকে ভালো বলবো, যেটা খারাপ সেটাকে খারাপই বলবো। ভাই কখন কখন বকতে বকতে তোমাদের সাথে গুপ্তমণি পেরিয়ে আমি চৌরঙ্গি চলে এসেছি, বুঝতেও পারিনি। এদিকে দেখো লাল লাইটও জ্বলে গেছে সিগনালে। মানে লিটারালি কখন বকতে বকতে গুপ্তমণিতে দাঁড়িয়ে প্রণাম টনাম করবো ঠাকুরের কাছে ভেবেছিলাম, তোমাদেরকে দেখাবো মন্দিরটা, কখন পেরিয়ে গেছি বুঝতেই পারিনি। এত ট্রাকের লাইন, এদিকে ট্রাক চলছে ওদিকে ট্রাক চলছে, আর কি করবো, বেরিয়ে গেছি। যাক সিগন্যাল খুলেছে, চলো বেরোনো যাক। এটা হচ্ছে চৌরঙ্গি মোড়, রাইট সাইডে টার্ন নিয়ে খড়গপুরের দিকে ঢুকে যাচ্ছে, ইঁদা শহরের দিকে, আর আমি যাচ্ছি সোজা বেরিয়ে যাচ্ছি। Continue on National Highway 49 for 3 kilometers. দেখেছো ট্রাক ঘেরে 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 পুরো রাস্তা নিয়ে আসছে। এর মধ্যে কখন যে মায়ের মন্দিরটা পেরিয়ে গেলাম, ভাল লাগছে না, খারাপ লাগছে। যাই হোক, মন থেকে মাকে ডেকে নিই, জয় মা গুপ্তমণি, রক্ষা করো মা। মন্দিরটা নতুন করে রেনোভেট করা হয়েছে, খুব সুন্দর। মা প্রচুর জাগ্রত। প্রত্যেকে নতুন গাড়ি কিনলে আশেপাশের অঞ্চলের, ইভেন ঝাড়গ্রাম থেকে এটা 20, 22, 25 কিলোমিটার ডিস্টেন্স তো হবেই। ঝাড়গ্রাম থেকে লোক গাড়ির পুজো দিতে আসে, আর অনেক দূর দূর থেকে আসে নতুন গাড়ি নিয়ে। আমি যতগুলো গাড়ি নিয়েছি ততগুলো গাড়িরই পুজো দিতে এসেছি, এবং যতবার এটা দিয়ে পেরোই ততবার দাঁড়িয়ে প্রণাম করি। আজকেও খুব ইচ্ছে ছিল, কিন্তু কীভাবে ম্যাজিকের মতো পেরিয়ে গেলাম আমি জানি না। তো চলো এই জায়গাটা ক্রস করি। এই জায়গাটা ক্রস করে রাইট সাইড থেকে একটা টার্নের মতো রয়েছে, ব্রিজের মতো, উপর দিকে উঠে গোল 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 পুরো রিংয়ের মতো ঘুরে উড়িষ্যা রোডে ঢুকে যাব। সেইখানে আসলে তোমাদের সাথে আবার কথা বলা শুরু করব। বন্ধুরা, লেফট সাইডে যে রোডটা, এটা চলে যাচ্ছে কলকাতার দিকে সোজা, আর এই যে আমি রাইট সাইডে উঠে গেলাম র্যাম্পের উপরে, এটা যাচ্ছে উড়িষ্যা রোড। দীঘা, পুরী, বালেশ্বর, এই হচ্ছে রাস্তা। দেখো ম্যাপে গোল গোল রিংয়ের মতো ঘুরে ঘুরে বালেশ্বর রোড ধরে নেবো, পুরী রোড। তো বন্ধুরা, অনেক গল্প করার আছে তোমাদের সাথে। গাড়ির আমার রান হয়ে গেল টোটাল। টোল পেরোতে গিয়ে এই কথাটা বলবো ভেবেছিলাম। তো দেখো, টোল আমার তো 1 বছর হয়নি, প্রায় 6 মাসের মধ্যেই আমার বলা চলে যে আমার যে অ্যানুয়াল পাস 3000 টাকা দিয়ে যেটা রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে করেছিলাম রিচার্জ, প্রায় শেষ হতে চলেছে। হয়তো এখান থেকে ঘুরে যাব, তার মধ্যেই দেখা যাবে শেষ হয়ে গেছে। 10-12টা কি 15টা মতো বাকি ছিল আর। তো আমার ক্ষেত্রে তো ভালোই, যাদের বছরে 1-2বার গাড়ি বেরোয় তাদের ক্ষেত্রে আমি বলবো না করাই ভালো। আর বছরে 1-2বার বেরোলো, সেটা যদি লাদাখ স্পিতি হয় তাহলে বলবো করে নেওয়া ভালো। কারণ আমরা লাদাখ ঘুরে এসেছিলাম, প্রায় অলমোস্ট 8000 টাকার টোল লেগেছিলো। তো সেখানে 3000 টাকা তো অনেক কম, যদি বছরে আমি একবার লাদাখের মতো ডিস্টেন্সও কভার করি। তো সেরকম হলে ঠিকই আছে, আমি বলবো করে নেওয়াই বেটার। ফাইনালি চলে এলাম উড়িষ্যা রোডে, বালেশ্বর রোড। আর বন্ধুরা, আমার গাড়ির রান হয়ে গেল টোটাল 32,000। 30,000-এ সার্ভিস করার কথা, যদিও 30,000-এ সার্ভিস না করলেও অসুবিধা নেই, কারণ আমি লাস্ট করেছিলাম 22,000-এ। আমার এই সার্ভিস শিডিউলটার গন্ডগোল হয়েছিল, কারণ আমি ফার্স্ট সার্ভিসিং ছিল 10,000-এ, মানে সেকেন্ড সার্ভিসিং আর কি। 10,000-এ না করে আমি 6,000-এ করে নিয়েছিলাম, 5,200 সামথিং এরকম, বা 5,800 সামথিং কিছু একটা হবে, মনে নেই, করে নিয়েছিলাম। আমাকে ওরা বারণ করেছিল, কিন্তু আমি দেখলাম যে আমি লাদাখ ঘুরে আসতে আসতে 10,000-এর জায়গায় 12-13,000 হয়ে যাবে। ওরা বললো দেখুন স্যার, এই গাড়িতে কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যান, ঘুরে এসে করাবেন। আমি বলি না, নতুন গাড়ি, ফার্স্ট ইঞ্জিন অয়েলটা কিন্তু প্রথম সার্ভিসিং, মানে যেটা 1000 কিলোমিটার, সেটা তো ওরা ফেলে না, তাই 10,000-এ ফেলবে। তো ওই লাদাখের ধুলো বালি সমেত এমনিতেই ওটা
13,000 হয়ে যাওয়া মানে ওভার চলে যাচ্ছে ফার্স্ট ইঞ্জিন অয়েল, যেটা ইঞ্জিন ডাস্ট ফাস্ট থাকবে, ইঞ্জিনের যে ক্ষয়ক্ষতি হয়, মানে ক্ষয়ক্ষতি বলছি ইঞ্জিনটা স্মুথ হওয়ার জন্য যে কাটিং হয় সেগুলো ওই অয়েলে মিক্স থাকে, তো সেটাকে বেশি না চালানোই ভালো, তাই অ্যাডভান্স করে নিয়েছিলাম। তো সেই থেকে আমার লাস্টে তারপর একটা 2,000 একটু ডিলে করেছি, তারপর একটা 2,000 ডিলে করেছি, এরকম করে আমি 22,000 এসেছি, যাতে আমার একটা যে 10,000-এর গ্যাপটা মেনটেন থাকে। তো হিসেব মতো যদিও আমার গাড়ি এখন 32 চলছে, কিন্তু হিসেব মতো আমার 10,000-এর গ্যাপই হচ্ছে। এখান থেকে ঘুরতে ঘুরতে 30 হয়ে যাবে, অলমোস্ট 800 কিলোমিটার রান হবে আমার, তো সরি 33 হয়ে যাবে। তো আমি ঘুরে গিয়ে কিন্তু সার্ভিসিং করিয়ে নেবো, এখান থেকে ঘুরে গিয়ে সার্ভিসিং করিয়ে নেবো, প্লাস আমার একটা সেরামিক কোটিংটাও বাকি আছে এখনও, ওটাও করিয়ে নেবো। বন্ধুরা, টোল গেট আসতে চলেছে, এখন বাজলো 12টা 13, আমি অলমোস্ট চলে এসেছি প্রায় 70 কিলোমিটার। আবার এই টোলেও ভিড়, এ তো বিশাল ভিড়, দেখো লাইনটা খালি, এত ভিড় কিসের কে জানে। ডিপিএফ রিজেনারেশন চালু। তো বন্ধুরা বলো কেমন লাগছে আমার এই ব্লগ, হঠাৎ সাডেন ব্লগ। এই দেখো বিছানা আমার রেডি, যেখানে ঘুম পাবে গাড়িতে ঘুমিয়ে পড়বো। ক্যাম্পিং তো হচ্ছেই, তোমাদের দেখাবো, চলো। এই দেখো টোল ট্যাক্স, ইনকাম ট্যাক্স পালিয়ে গেল ক্যামেরা করতে দেখে। ভাই টোল ট্যাক্স থেকে বেরিয়ে গেলাম, সব জায়গায় দেখছি টোল ট্যাক্সে জাম, এত জাম কেন জানি না, একটু দাঁড়িয়ে সুসু ব্রেক নিতে হবে। কিন্তু গ্রুপে তো বিশাল মেসেজ টেসেজ চলছে, জানি না কি চলছে, দেখা যাক। এখন ড্রাইভ করতে করতে সব দেখাও সম্ভব না, চলো এগোনো যাক। 5:52 অ্যারাইভাল টাইম, এটাকে আমি মেকআপ করে দেবো, কিন্তু স্লো অ্যাকচুয়ালি হচ্ছে আমি ব্লগিংয়ের চক্করে। আর এইসব রাস্তায় কিন্তু খুব কেয়ারফুলি চালাতে হবে, উল্টো দিক থেকে গাড়ি, যদিও এখন রাতের বেলায় ছাগল টাগল আসার চান্স নেই, গরুটার ব্যাপারে গ্যারেন্টি দিতে পারছি না। একটু আলো ফালো দেখে কোনো দোকানের সামনে দেখে দাঁড়াবো, একটু জল খাবো, আর নেসকাফে খেতে হবে, নেসকাফে। জানি না আওয়াজ ক্লিয়ার আসছে কি না, মানে বারবার আর মাইক টাইক লাগাতে এই ঝঞ্ঝাটগুলো ঠিক পছন্দ না, এই কারণেই ঠিক লাদাখে আমি মানে মাইক ইউজ করতেই ভুলে গেছি, মানে ভুলে যাইনি, মনে ঠিকই ছিল কিন্তু ইউজই করিনি, ভীষণ করে আমি, বুঝতে পারলে। তো চলো এখন যেতে যেতে আবার অনেক গল্প, দেখো মানে যখন ব্লগিং না করি না তখন অনেক কিছু মনে হয়, তোমাদেরকে এটা বলবো ওটা বলবো সেটা বলবো, কিন্তু লাস্টে যখন ব্লগ শুরু করি তখন সব ভুলে যাই আমি। তো যাই হোক, এখন একটু একা চালালে মনে হচ্ছে আমার সব মনে পড়ে যাবে, দেখা যাক। যখন আবার ঘুম পাবে তোমাদের সাথে বক শুরু করবো, এখন তো ঘুম পাইনি, এখন ফ্রেশই আছি। আর বাড়ির লোকজন সবাই টেনশন করছে, বারবার ফোন করছে, পায়েল ফোন করছে, ভাই ফোন করছে। তো চলো এগোনো যাক, এখন এগোতে এগোতে আবার কথা হবে। স্পিড লিমিটের ব্যাপারটা দেখলাম 80 লেখা আছে, এবারে বেশি জোরে ভাগাতে পারছি না, ইচ্ছে তো করছে যে আরামসে 120-150 তো চালিয়ে অনেকটা এগিয়ে যাওয়াই যায়। দেখি যদি কোনো গাড়ি সেভাবে যায়, লোকাল গাড়ি দেখবো বিশেষ করে, তবেই চেষ্টা করবো, নাহলে কিন্তু আমি চেষ্টা করছি না। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের এই ব্লগ, আর এই সারপ্রাইজটার জন্য তোমরা কতটা এক্সাইটেড দেখো কমেন্টে অবশ্যই জানিও। বাকি এটা একটা বিগ সারপ্রাইজ হতেই চলেছে। তো চলো এখন টাটা, আবার যেতে যেতে কিছু মনে পড়লে তোমাদেরকে বলছি, ঘুম পেলে তোমাদেরকে বলছি, বোর লাগলে তোমাদেরকে বলছি, যা কিছু তোমাদেরকেই বলবো, শেয়ার করবো। উড়িষ্যার রোডে আমরা এখন ড্রাইভ করছি। খুব ইচ্ছে ছিল যে পুরী যাওয়ার, কিন্তু পুরী তো হচ্ছে না, কোথায় হচ্ছে সেটা এখন আর বলবো না, বলে তো ফেলেছি উড়িষ্যা, তাই এখন তো আর এই করার কিছু নেই। কিন্তু কোথায় যাচ্ছি কি করছি বলবো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ব্লগে এই সাসপেন্সটা থাকুক, তারপর দেখা হবে। আর একটা জিনিস তোমাদের সাথে বলে রাখি, রিভিল করে রাখি, খুব তাড়াতাড়ি আমাদের মনসুন ড্রাইভ, আগস্টের 7, 8, 9 আমাদের মনসুন ড্রাইভ হচ্ছে। স্লট অলমোস্ট ফুল, একটা বাকি রয়ে গেছে। তো এখন একটা সিট নিয়ে অনেকের এনকোয়ারি চলছে, তো কোনটা ফাইনাল হয় দেখা যাক। আমাদের হিজিবিজিদা রঞ্জিত দা আজকে বললো কালকে কনফার্ম করবে, আর আমাদের ফেসবুকেরই এক মেম্বার, এক ম্যাডাম ফোন করেছিলেন, তিনিও যেতে চান, আরও 2-1 বলেছেন। এখন কোনটা ফাইনাল হয় না হওয়া পর্যন্ত বলতে পারছি না। তো চলো যেতে যেতে আবার কথা হবে, এরপর দাঁড়ালে তোমার সাথে কথা বলবো, বা কিছু মনে পড়লে বলবো। একই জিনিস বারবার দেখতে দেখতে বলতে বলতে তোমরাও বোর হয়ে যাবে। গান টান বন্ধ করে দিচ্ছি, অ্যাকচুয়ালি গান শুনতে খারাপ লাগে না, কিন্তু কখনো কখনো না গাড়ির সাথে কানেক্ট করতে গেলে গান টান চলবে না, অনলি ইঞ্জিন সাউন্ড ভালো লাগে, দারুণ লাগে। ভাই এখন বাজলো, ভাই বলছি বন্ধুরা, এখন বাজলো দেখো 12টা 23।
আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এটাই বাকি ছিল। বৃষ্টিটা আসলে ভিজিবিলিটি কমে যাবে। ভালোই ড্রাইভ করছিলাম, আর হোক হলে মন্দ হয় না। গাড়িতে এমনিই জল কাদা হয়েই আছে, বৃষ্টিতে সব থেকে খারাপ লাগে গাড়িটা কাদা হয়ে যাওয়ার ভয়। হয়েই আছে অলরেডি, অসুবিধা নেই, খালি একটু ভিজিবিলিটি কমে যাবে আর কি, সাবধানে চালাতে হবে। আর এমনিতেই তো 80 স্পিড লিমিট, আর কত সাবধানে চালাবো, এর থেকে সাবধানে আর কি হয়। আমার তো মনে হচ্ছে এই 80-তে চালাতে, এই 80-তে টপ গিয়ার মানে 6th গিয়ারে গাড়ি চালালে আমার মনে হয় 18-20 মাইলেজ দিয়ে দেবে। ফরচুনার মাইলেজ শুনে শোরুমই বিশ্বাস করে না। 15.3 মাইলেজ, ভাবতে পারো ফরচুনারে 15.3 মাইলেজ দিচ্ছে, এটা আরও বাড়বে। ক্রুজ কন্ট্রোলে ইউজ করিনি আমি, নর্মালি 80 স্পিডে চালাচ্ছি উইথ 6th গিয়ার। দেখো এতে অবিশ্বাস্য হওয়ার কিছু নেই, কারণ টয়োটার একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে যেটা ও শো করে অ্যাকচুয়াল শো করে, মানে জাস্ট 0.5 0.1 ডিফারেন্স করতে পারে, কিন্তু আমি একদম ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ক্যালকুলেট করে দেখেছি অনেকবার যে একদম অ্যাকুরেট দেখায়। তাহলে ভাবতে পারছো 15 মাইলেজ দিচ্ছে। আমি যখন শোরুমে গিয়ে লাস্ট সার্ভিসিংয়ের সময় বলেছিলাম, তো যে টেস্ট ড্রাইভে যাচ্ছে সেই বিশ্বাস করতে জানি, বলছে স্যার ফরচুনার এত মাইলেজ, আমাদের কাছে যতগুলো ফরচুনার আসে কোনোটাই তো মাইলেজ 10-12-র বেশি দেয় না, 12ও অনেক। আমি বলি দেখুন ফরচুনার, বলছে অবশ্য আপনি কেমন চালান তার উপরে ডিপেন্ড করে। আমি বলি দেখুন আমি 80 to 100 মেনটেন করে চালাই। বলছে ওইটাই তো, কোনো ফরচুনারই 80 to 100-এ চলে না, যার জন্যই মাইলেজ এরকম। আর খুব স্বাভাবিক, তুমি যদি খুব হার্ড প্রেস করো, আমাদের যেসব রাস্তা ন্যাশনাল হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের মতো তো নয়, যেগুলো আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এরকম রাস্তা তো নয়, তাহলে কি হচ্ছে আমি এখনই অ্যাক্সেলারেট করছি, এখনই ব্রেক মারতে হচ্ছে, তো মাইলেজ কোথা থেকে দেবে? নাহলে ন্যাশনাল এক্সপ্রেসওয়েগুলোতেও তো দিল্লি লখনৌ পূর্বাঞ্চল এগুলোতেও তো আমার মাইলেজ স্পিতি থেকে আসার সময় 16 মাইলেজ দিয়েছে, অবাক করার মতো মাইলেজ। তো গাড়ি তো ভাই দারুণ, সত্যি এই গাড়ি দারুণ গাড়ি, এর কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই কোনো দিক দিয়ে। অনেক ম্যাজেস্টার ফ্যাজেস্টার হ্যান ত্যান অনেক কিছু এলো গেল, দেখলাম স্করপিও N10 অনেক কিছু হলো, আলটিমেট জবাব একটাই, ফরচুনার, এর কোনো বিকল্প নেই। কি বলো বন্ধুরা, ফরচুনারের বিকল্প আছে? দেয় এই সেগমেন্টের কোনো গাড়ি 15-16 মাইলেজ দেয়? এরকম একটা হেভি ইঞ্জিন 2.8 লিটারের একটা ইঞ্জিন দেয়? এই রিলায়েবিলিটি দেয়? ম্যাজেস্টর নিয়ে তো অনেক চেঁচামেচি হলো, অনেক কিছু, আমি হাসছিলাম আড়াল থেকে, যেমন ফরচুনার হাসছিল, নিয়ে ভাই তুই কর। অবাক লাগে, একটা কোম্পানি একটা শুধুমাত্র একটা গাড়িকে কম্পেয়ার করে পুরো অ্যাডভার্টাইজ ছেড়ে দিল, যতগুলো অ্যাড, লাখ লাখ অ্যাড, যত ইনফ্লুয়েন্সার সবকে পয়সা দিয়ে অ্যাড, ঠিক আছে, সব কোথায় হাওয়া হয়ে গেল। যখনই প্রাইস রিভিল হলো তারপরে কোটা গাড়ির ডেলিভারি হয়েছে, কোটা গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে, সিঙ্গেল পিস আমি দেখিনি এখনো ম্যাজেস্টার। আর দেখবো কি করে, গ্লস্টার এটা তো ফেসলিফট ওটা, ঠিক আছে, ওই দাম, ওই দামে ওই গাড়ি, আর ফরচুনার। আচ্ছা প্রথম আমাকে বেশ কয়েকজন বলতো স্করপিও এন দাদা, স্করপিও এন দাদা, স্করপিও এনের হাফ দাম, ঠিক আছে ওই দামে ওই গাড়িটা জাস্টিফাইড। ফরচুনার ওভার প্রাইস লাগতে পারে, ফরচুনারের সিস্টেম হচ্ছে ওয়ান টাইম তোমার কাছে পয়সা নেয়, ঠিক আছে, তারপরে খুচরো তোমার পকেট থেকে আর বের করতে হবে না, জাস্ট সার্ভিস করাও আর চালাও, না তো কোনো পার্টসে ফল্ট আসে, না কোনো প্রবলেম আসে যেটা নিয়ে তোমার মাথা ব্যথা হবে। এত দামি একটা গাড়ি, অবভিয়াসলি পার্টসের দাম টু কস্টলি, কিন্তু লাগেই না, প্রয়োজনই হয় না। 32,000 চালাচ্ছি গাড়িটা, কোথায় না চালিয়েছি, কোন রাস্তায় না চালিয়েছি আমি, যেখানে গাড়ি চলে না সেখানেও চালিয়ে দিয়েছি, যেখানে রোড নেই ভুল করে এমন একটা জায়গায় নেমে গেছিলাম, নামার পরে মনে হচ্ছে আমাকে ক্রেন দিয়ে হয়তো তুলতে হবে গাড়িটা, কারণ রোডই নেই, খালি বোল্ডার, বড় বড় সাইজের বোল্ডার পাথর, ওর উপরে উঠিয়ে দিয়েছি গাড়িটাকে, রোডই নেই কোনো। এটা হয়েছিল সম্ভবত আমরা যখন ফিরছিলাম প্যাংগং, লাদাখ থেকে, প্যাংগং সাইডে, খেয়াল করিনি, নেমে গেছি, রোডই নেই কোনো, ওইটা দিয়েই পেরিয়ে চলে গেছি। তো ওই রকম জায়গায় চালানোর পরেও গাড়িতে সিঙ্গেল অ্যালাইনমেন্ট পর্যন্ত ডিস্টার্ব হয়নি, ভাবতে পারো কোথায় না চালিয়েছি গাড়িটাকে। 32,000, 1.5 বছর বয়স। তো ভাই আই এম প্রাউড ওনার, আসুক ম্যাজেস্টর ফ্যাজেস্টর অনেক কিছু, আই ডোন্ট কেয়ার।
আরে ওরাই তো ফরচুনারের অ্যাড করে দিয়েছে, ফরচুনার নিজে কোনোদিন এতটা অ্যাড দেয়নি। ফরচুনারের অ্যাড দেখতেই পাওয়া যায় না, ফরচুনার অ্যাডই দেয় না, ম্যাজেস্টার এসে অ্যাড দিয়ে দিয়েছে। আরে ভাই তুই কম্পেয়ার করছিস ফর এনি অ্যাসপেক্ট, এনি যে কোনো দিক থেকে, খালি ম্যাজেস্টার ম্যাজেস্টার, ফরচুনার 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 ফরচুনার। আরে ভাই আর কোনো গাড়ি ছিল না কম্পেয়ার করার মতো, ফরচুনারের সাথেই করতে হবে কেন? কারণটাই তো ওটা, ফরচুনার ইজ তার ব্র্যান্ড ইটসেলফ। ফরচুনার টয়োটার বলে কেউ জানে না, ফরচুনার ফরচুনার এটা সবাই জানে। তো যাই হোক, আমি অনেক ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, আই এম সরি ফর দ্যাট। কিছু মনে করো না, মনে করলেও কমেন্ট করো, আমি চাই কমেন্ট করো, আমি চাই ফরচুনার আর ম্যাজেস্টার নিয়ে লোক কথা বলো। তো চলো এখন এগোনো যাক। বাজলো 12:30, ঘুমটুম আমার কিছুই পাইনি, এগোচ্ছি। ভালো একটা জায়গা দেখে দাঁড়াবো, চা তো আমি সেরকম খাই না কিন্তু খাবো, ভিডিও করার জন্য খাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে চা এনজয় করো। দেখো 15.7 মাইলেজ, 15 ছিল না, 15.7। ভাই আর বকে লাভ নেই, ফরচুনারের কোনো বিকল্প নেই। ফরচুনারের বিকল্প একমাত্র ফরচুনার যদি নিজে হতে পারে, তাছাড়া কেউ নেই, কেউ নেই। 83-তে ক্রুজ সেট করে বসে আছি, কোনো গাড়ি খুব একটা স্পিডে যাচ্ছে না, তাই নিজেও সাহস করতে পারছি না। 80 যদি স্পিড লিমিট হয়, যদি নয়, দেখছি বিভিন্ন জায়গাতেই বোর্ড দেওয়া আছে 80 স্পিড লিমিট প্রায় প্রত্যেকটা জায়গাতেই। তো সেক্ষেত্রে 3 কিলোমিটার টু 5 কিলোমিটার টু 10 কিলোমিটার গ্রেস দেওয়া হয়, তাই 83-তে চালানো যেতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এরকম ক্রুজ দিয়ে বসে থাকলে ঘুম চলে আসবে, আর কিচ্ছু না। আর ঘুম আসলে তো তোমরা আছোই, তোমাদের সাথে বকবক করবোই, কিন্তু বকবক করবোটা কি সেটাও মাথায় আসছে না। অনেক কিছু ভেবে রেখেছিলাম, অনেক কিছু বলার ছিল, মানে ব্লগ বিশাল বড় হয়ে যাওয়ার ছিল, কিন্তু এখন কিছু খুঁজে পাচ্ছি না। রাস্তা কিন্তু ভালোই, রাস্তা আর সেরকম নেই, ডাইভারশন তো পেলামই না। আগে যেগুলো প্রচুর থাকতো এখন তো দেখতে পাচ্ছি না। প্রায় আমি অলমোস্ট 100 কিলোমিটার টাচ করতে চলেছি, তার মধ্যে 40-45 কিলোমিটার হচ্ছে আমার বাড়ি থেকে খড়গপুর, আর বাকিটা এই রাস্তাতেই এলাম। এখনও পর্যন্ত রাস্তা ভালোই, ওভারঅল খারাপ না, টুকটাক প্যাচেস রয়েছে, বাট ইটস ওকে, চালানো যায়, কোনো অসুবিধা নেই, বড় গাড্ডা ফাড্ডা টাইপের কিছু নেই। কিন্তু সব গাড়ি কিন্তু দেখছি স্পিড লিমিট মেনেই চলছে। প্রাইভেট গাড়িগুলো যে আগে ঝাঁ করে বেরিয়ে যেত, সেগুলো যাচ্ছে না, অদ্ভুত জ্বালাতো। কেউ তো যা রে ভাই, কেউ গেলে তবে আমি না যাব। বন্ধুরা 12:57 বাজে, অলমোস্ট 1টা বাজতে চলেছে। আর একটা টোলগেট আমরা ঢুকতে চলেছি, এটা আমাদের আজকের 3rd টোলগেট, মানে পুরী রোডে বা উড়িষ্যা রোডে এটা 2nd টোলগেট, আমার বাড়ি থেকে 3rd টোলগেট। মজার ব্যাপার হলো যে ডবল ডেকার বাসগুলো যেগুলো কলকাতা থেকে যাওয়া আসা করে, যেগুলো আগে কিনা 100-120-তে চিন্তা ভাবনা করতো না, উড়িয়ে নিয়ে যেত, সাপের মতো এঁকি বেঁকি যেত, সেই বাসগুলো কোনো মতে 82-84 ক্রস করছে না। তো তার মানে বুঝতেই হবে যে কতটা স্ট্রিক্ট এখন এখানে এই স্পিডের ব্যাপারটা। তো এখানে একটু দাঁড়াবো মূত্র বিসর্জন করার জন্য, অনেকক্ষণ ধরে ভাবছি কিন্তু হচ্ছে না, এবার একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটু মূত্র বিসর্জন করবো, একটু জল খাবো। বন্ধুরা ফাইনালি বাজে 1:02, এখানে দাঁড়ালাম একটু সুসু ব্রেক করার জন্য, টোল প্লাজাটা পেরিয়েই। প্রচুর ট্রাকের লাইন, বাসগুলো তো বললামই সব ওই তোমার 82-85-এর মধ্যে ড্রাইভ করছে, সবার মনে আতঙ্ক। তো সেই দেখে আমিও আর বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করলাম না, আমিও এরকমই চালাচ্ছি 82-84-এর মধ্যে। তো এখন একটু আমার ফ্রিজার থেকে কফি বের করে নেওয়া যাক। দেখো নেসক্যাফে, লোকে রেডবুল টেডবুল খায়, আমি এটাও খাই না, তবু বারবার ভাই বলাতে নিলাম। আর এটা রাখার জন্য এখানে সুন্দর একটা জায়গা করা আছে, ঠান্ডাই থাকবে। দেখো যদিও ঠান্ডা আছে ভালোই, আমি আমার ফ্রিজারে রেখেছিলাম। তো এটাকে খোলা যাক। বন্ধুরা এত রাতেও দেখো এখানেও রাস্তার মাঝে ট্রাক ফ্রাক দাঁড়িয়ে, তার মধ্যেও ইনকাম ট্যাক্স দেওয়া চলছে, নেওয়া চলছে, কি চলছে জানি না আমি। যাই হোক বেরিয়ে পড়লাম আবার
টোটাল 122 কিলোমিটার কনস্ট্যান্ট আমি ড্রাইভ করছি, দাঁড়াতাম না, জাস্ট একটু সুসু ব্রেকের জন্য দাঁড়াতেই হলো। আর একটা নেসকাফে খেয়ে নিলাম, কায়দা করে তোমাদেরকে দেখিয়ে খেতে পারলাম না, কারণ দেখো অলরেডি আমি লেট হচ্ছি। এই দেখো বাসগুলো কেমনভাবে বাঁকে হুটহাট করে বেঁকে যাচ্ছিল, এদের পেছনে কি আছে দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? তো ব্রেক মারতে হর্ন মারতে দাঁড়িয়ে গেল। তো যেটা বলছিলাম যে অত কেত মেরে মানে স্টাইল করে কফি খেয়ে দেখানোর টাইম নেই, কারণ আমাকে পৌঁছাতে হবে একটু তাড়াতাড়ি। অ্যারাইভেল টাইম কিছুটা কমিয়ে এনেছি, আর তাড়াতাড়ি পৌঁছবো কি করে, স্পিডে চালানোর তো অপশন নেই, তাই যতটুকু দাঁড়াবো ততটুকুই মাইনাস হয়ে যাবে। বন্ধুরা 1:19 বাজে, আমরা এখন ফার্স্ট ডাইভারশন পেলাম, যেটা আগে কিনা প্রচুর পাওয়া যেত, মানে অনেকটাই কাজ হয়ে গেছে। এই ফার্স্ট ডাইভারশন এই উড়িষ্যা রোডে পেলাম, এরপর দেখা যাক আবার কত পাই। ফার্স্ট পেলাম মানে এরপরে হয়তো আবার পাবো। অলমোস্ট 138 কিলোমিটার আমি ড্রাইভ করে ফেলেছি। প্রবলেম একটাই, চালানোর সুযোগ থাকলেও চালানোর উপায় নেই। এপাশে কিন্তু বৃষ্টি হয়েছে, তাই ট্রাকগুলো পেছন থেকে একটা জলের গুঁড়ি টাইপের উড়ে এসে উইন্ডস্ক্রিনে লাগছে, ট্রাক বাস এগুলোর থেকে, দেখছো? হ্যাঁ দেখো, তো মাঝে মধ্যে কাঁচটা পরিষ্কার করছি ওয়াইপার চালিয়ে। এটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো এটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে কিন্তু একদম গুঁড়ি গুঁড়ি হচ্ছে। এখানে চা ফার দোকান টোকান রয়েছে, গাড়ি ফাড়িগুলো দাঁড়াচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি সারা রাত ওপেন থাকে, কারণ এই রাস্তাটাতে অলমোস্ট রাত্রেবেলা অনেক গাড়ি, মানে প্রাইভেট কার তো যায়, ট্রাক তো চলেই, প্রাইভেট কারও যায়। অনেকেই প্রেফার করে এই পুরী জার্নিটা রাত্রেবেলা করার কারণে এই রাস্তাটাতে সুন্দর সকালবেলা সূর্যোদয় হতে হতে সবাই পৌঁছে যায়। বন্ধুরা মজার ব্যাপার হলো, দেখো বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কাজটায় কিন্তু মনে হচ্ছে না যেন জল পড়ছে বলে। অ্যাকচুয়ালি আমার যে কার ওয়াশার ফ্লুইড, যেটা মানে গ্লাস ওয়াশার ফ্লুইড যেটা থাকে কোম্পানি থেকে দেয়, সেটা শেষ হয়ে গেছিলো। তো আসার সময় আমি কি করেছি, একটা বালতিতে ক্লিনিক প্লাস এক পাতা গুলে নিয়ে, মানে জল সমেত, সেটা একটু ঢেলেছি, প্লাস ওই বাকি যেটুকু বেঁচে ছিল ওইটা দিয়ে কাঁচটাকে পরিষ্কার করেছি। তো কাঁচটা এমনই মানে হাইড্রোফোবিক রিপেলেন্ট হয়ে গেছে, রিপেলেন্ট হয়ে গেছে, জল কাঁচে দাঁড়াচ্ছেই না। বৃষ্টি পড়ছে বুঝতেই পারিনি প্রথমে, মনে হচ্ছে যেন এই ট্রাকের জল ছিটকে ছিটকে দানা 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 বসছে। এখন দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গ্লাসটায় এতটুকু জল দাঁড়াচ্ছে না। জলগুলো দেখো সাইড থেকে কিরকম বেরিয়ে যাচ্ছে, দেখো বেশ মজার জিনিস। তো এত দামি দামি শ্যাম্পু বা কার ওয়াশার লিকুইড ইউজ না করে, ফ্লুইড ইউজ না করে, আর এত সুন্দর 1 টাকার ক্লিনিক প্লাসে কাজ হয়ে গেল, ভালো কাজ হয়ে গেল বড়। তো চলো এগোনো যাক। মুষলধারে বৃষ্টি হচ্ছে, 1:30 বাজতে চলেছে, মানে 1:28 বাজে, অলমোস্ট 1:30টাই বাজে। আমরা কিন্তু ওই স্পিড 70-80 মেনটেন করেই চলেছি, বেশি স্পিডে যাইনি। একটা জায়গায় দেখলাম ক্যামেরাগুলো কিন্তু রয়েছে ওপরে ওপরে রয়েছে অন্ধকারে, তাই কেউ যদি ভাবো যে রাতের অন্ধকারে চুপচাপ পেরিয়ে যাবে তাহলে কিন্তু মুশকিল আছে। তো একটা জায়গায় একটু পেরিয়ে গেছি, দেখা যাক কি হয়, আশা করি কিছু হবে না। বন্ধুরা 1:50 বাজলো, বৃষ্টিটা আবার জোরে বেশ শুরু হয়েছে। যদিও মজার বিষয় ওই যে বললাম যে কাঁচে জল দাঁড়াচ্ছে না, আর সব গাড়ি ওই এখনও ওই স্পিড মেনটেন করেই চলছে।
আর আমার কিন্তু একটু একটু হাই ভালোই উঠছিল তোমাদের সাথে, তাই আবার ব্লগিং করা শুরু করলাম, মানে তোমাদের সাথে গল্প করা শুরু করলাম। তো যেটা হচ্ছে যে সারাদিন অ্যাকচুয়ালি প্রচুর ধকল গেছে, আজকে রেস্ট একটুও হয়নি। জাস্ট মানে সেই সকালবেলা 8:30 9টার সময় বেরিয়েছি, রাত্রিবেলা 10টার সময় বাড়ি ঢুকে গাড়িটা রেডি করতে করতে, রেডি বলতে একটা সমস্যা, তোমাদের এরকম সমস্যা আছে কিনা জানি না, মানে আমার বাড়িতে প্রচুর বিড়াল হয়ে গেছে। বাড়ির ভেতরে নয়, গ্যারেজে ওরা বেশ সুন্দর জায়গা পেয়ে গেছে। আমার গ্যারেজটা ফুল কভার্ড, তো মানে এক সাইড ওপেন থাকে, যেহেতু অনেক বড়, দুটো গাড়ি পরপর ঢুকে যায়, তো এক সাইডটা ওপেনই থাকে। তো ইজিলি বেড়াল ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে গাড়ির উপরে উঠে বসে থাকে। তাই জন্য গাড়িতে আমি প্রথমে বেডশিট, একটা বেডশিটে তো হয় না, 2-3টে বেডশিট দিয়ে তার উপরে একটা লম্বা ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে রেখেছি, যাতে বেড়াল ওঠাফোটা করলেও বডিতে কোনো স্ক্র্যাচ ফ্যাচ না আসে। তো এগুলো খোলাখুলি করতে একটা টাইম লাগে। তারপরে উইন্ডস্ক্রিনটা প্রচুর ময়লা হয়েছিল, মানে যেদিন ভাই কলকাতা নিয়ে গিয়েছিল 8-10 দিন আগে, তখন অলরেডি উইন্ডস্ক্রিনটা ময়লা হয়েছিল, গাড়ি তো ময়লা হয়েই আছে। এখন রাতের বেলা আবার জল বৃষ্টির কাদাতে ময়লা হবেই, তাই আর বেশি মাথা ঘামাইনি, নাহলে ময়লা গাড়ি চালাতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু এখন আর অপশনও নেই। দেখো এখানে বোর্ড চলে এসছে, কটক, ভদ্রক, বালাসোর। তো এরকম করতে করতে 1 ঘন্টা মতো লেগে গেল বাড়ি থেকে বেরোতে বেরোতে। ওয়াসার ফ্লুইডে ছিল কিনা দেখে নিয়ে তোমার ওতে জল ভরলাম, সাথে একটু ক্লিনিক প্লাস শ্যাম্পু গুলে দিলাম। তো এইসব করতে করতে তারপর পেছনের সিটটাতে বালিশ তোষক একটা পেতেছি, তার উপরে একটা বেডশিট পেতেছি, একটা বেডশিট গায়ে ঢাকা নেওয়ার জন্য, আর 2টো বালিশ আছে। তো এইসব অ্যারেঞ্জমেন্টগুলো করতে করতে জাস্ট বাড়ি থেকে বেরোতে বেরোতেই 11টা বেজে গেছে। সেই সকাল থেকে ধকল চলছে, তো কোনো রকম রেস্ট নেই, যার জন্য একটা ফ্যাটিকনেস তো আসেই, সেইটা এখন আসছিল, মানে পরপর কন্টিনিউ হাই উঠছে। তো তোমাদের সাথে গল্প করতে গিয়ে সেই হাই তো পালিয়ে গেছে, এখন আবার জোশ চলে এসছে। 1:52 বাজে, আর আমি ডিস্টেন্স কভার করে ফেলেছি 177 কিলোমিটার। এখনও বাকি আছে অনেকটাই। ম্যাপটা তো দেখতে পাচ্ছি না, গানটা ফুল স্ক্রিন হয়ে গেছে। দেখি ম্যাপটা, দাঁড়াও দেখি তোমাদেরকে বলছি। এখনও 203 কিলোমিটার বাকি। 3 ঘন্টা 46 মিনিট দেখাচ্ছে, 5টা 40 দেখাচ্ছে। আমি অনেকটাই মানে অন্তত 10-15 মিনিট বিট করে চলে এসেছি গুগলকে, টাইমটা কমিয়ে ওই স্পিড লিমিটের মধ্যে চালিয়েই। যেহেতু আমি দাঁড়াইনি বেশি, তাই জন্য কমে আসছে, আরও আশা করি কমে যাবে, কারণ গুগল ব্রেক ট্রেক সব কিছু ধরে একটা ক্যালকুলেশন করে। তো চলো এগোনো যাক। এখন আবার ফুল জোশ চলে এসছে, গাড়িগুলো সব স্লো হয়ে গেলো, যেগুলো টুকটাক একটু যাচ্ছিলো এগিয়ে, ফুল স্লো হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এটা এই রাস্তায় সেকেন্ড ডাইভারশন পেলাম। In 600 meters, keep left. টোটাল চলে এসেছি 180 কিলোমিটার। তো এই নিয়ে 2টো ডাইভারশন পেলাম। তো এটা তোমরা রিয়েল টাইম আপডেট পেয়ে যাচ্ছ। এখন কারেন্ট কন্ডিশন কি, আজকে 13th, আর 13th তো আর নেই, 14th হয়ে গেছে, 14th জুলাই। উড়িষ্যা পুরী রোডের কারেন্ট কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডাইভারশন পেলাম, আগের থেকে অনেক কমে গেছে। আগে তো 10 হাত ছাড়া ছিল। তো রাস্তার কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে যতদূর মনে হচ্ছে। বন্ধুরা, এই ডাইভারশনটা কিন্তু বেশ টাইম টেকিং। দেখো, এটা হচ্ছে ওই রেল লাইনটা আমরা ক্রস করছি। তো এই রেল লাইনটার ওপর দিয়ে ওভারব্রিজ তৈরি হচ্ছে, যার ফলে এই রেল লাইনটা পেরোতে গিয়ে কিন্তু প্রায়শই একটা জাম হতোই। এটা নতুন কিছু নয়। তো উপর থেকে যে ব্রিজটা হচ্ছে, ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায় আরও কিন্তু ফাস্ট হয়ে যাবে লেনটা। এই কারণে এই জামের সম্মুখীন হতে হবে না। আমার সামনে এই দেখো, এই প্রধান বাস যাচ্ছে কলকাতা টু ভুবনেশ্বর, ভলভো 9400 মডেল নাম্বার বাসটার ইঞ্জিন কিন্তু পেছনে রয়েছে, আর সেই স্পোর্টস কারের মতো ভু ভু করে সাউন্ড করছে ভাই, দারুণ লাগছে। তোমরা পাচ্ছ কিনা জানি না, বেশ একটা স্পোর্টস কার ফিল আসছে, মানে ইঞ্জিনটা রেভ করছে যখনই অ্যাক্সেলারেট করার জন্য, তখন এরকম সাউন্ড হচ্ছে। তো বন্ধুরা, ভলভোকে আগেই যেতে দিলাম, ও যাক, কারণ আমি তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে যেতে চাই, তাই পেছনে থাকলে ডিস্টার্ব করবে। তো আমার এই ব্লগ বন্ধুরা তোমাদের কেমন লাগে? তোমরা কিন্তু মানে লাদাখ সিরিজ থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক কমেন্ট করো, তোমাদের এনগেজমেন্ট থাকে, আমার ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, মানে ভালো লাগে, মনে হয় আমার একটা নিজস্ব পরিবার, নিজস্ব একটা জগৎ রয়েছে, যেখানে মানুষজন আমার ভিডিও দেখে, তাদের মতামত পোষণ করে। তো আমি চাই তোমরা অবশ্যই কমেন্ট করো। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, মানে ভিডিওর 95% ভিউয়ার্স কিন্তু সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে চলে যাচ্ছে। নিয়মিত ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, কারণ মানে ভিউয়ার্স রিটেনশন রেটও ভালো, সবই ঠিক আছে, কিন্তু সাবস্ক্রিপশন নেই। মানে যারা সাবস্ক্রাইব করছে তারা তো করছেই, বাট এমন অনেকে আছে 95% ভিউয়ার্স হচ্ছে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে। তো বন্ধুরা,
বন্ধুরা, সাবস্ক্রিপশনে একটা বাটন প্রেস করাতে তোমাদের কিছু যায় আসে না, বাট আমার কিন্তু একটা মনের জোর অনেকটা বাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখো, ব্লগিং করার সত্যি কথা বলতে সময় পায় না, কিন্তু এই মনে একটা টান থাকে যে কবে তোমাদের সাথে আবার কথা বলবো, কবে তোমাদের সাথে আবার কথা বলবো, তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে, তোমাদের সাথে আমি মানে একটা ইন্টারাক্ট করতে পারবো, খুব ভালো লাগে। তো এই অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম যে গাড়ি যেদিন সার্ভিসিং করাতে যাব, আমার তো এরবারে 30,000 প্লাস সার্ভিসিং আছে, তো এটা প্রবাবলি আমার আর ফোর্থ সার্ভিসিং হচ্ছে, তাই এতে কিন্তু সার্ভিস কস্ট লাগবে, প্লাস যা কনজিউমেবল যা লাগবে, মানে লেবার চার্জ কিন্তু আর ফ্রি হবে না। তো কত কি খরচা হলো না হলো, কি ব্যাপার কি বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করব। সাথে এটাও ভেবেছিলাম যে ফরচুনারের ওনারশিপ, দেখো সামনে ট্রাক, এই সব জায়গাগুলো একটু খেয়াল করে চালাতে হয়, কারণ এ যদি একটু এদিক ওদিক করে তাহলে আমার জন্য বিপদ। ফরচুনারের ওনারশিপ রিভিউ কীরকম, এই 30-32 হাজার যে আমি চালালাম গাড়িটার সম্পর্কে তোমাদেরকে জানানো, তোমরা অনেকেই অনেক ব্লগে কমেন্ট করেছো, দাদা ফরচুনারের একটা ওনারশিপ রিভিউ দাও, তো সুযোগ আসেনি। দেখো, ওনারশিপ রিভিউ দিতে গেলে গাড়িটাকে আগে টোটালি বুঝতে হবে, তো আমিও চাই এবারে গাড়িটার সম্পর্কে কিছু কথা বলতে। ঠিক আছে, বলতে আপত্তি নেই, কারণ সত্যি এই গাড়িটা আলাদা গাড়ি। অনেকগুলো গাড়ি চালিয়েছি, অনেক রকম গাড়ি চালিয়েছি, এটা নিয়ে ফিফথ কার আমার, মানে ফিফথ গাড়ি আমার, কার বলবো না। তো যাই হোক, মানে কার বললে এটাকে একটু কেমন লাগে, এটা এসইউভি, প্রপার এসইউভি, তো কার বলা ঠিক নয়, সেই সেন্সে বলছি আর কি। তো এটা নিয়ে রিভিউ দেবো, তো তোমরা মতামত জানিও, তোমরা রিভিউ চাও কি না, থার্ড সার্ভিস সম্পর্কে জানতে চাও কি না, তোমাদের কি কি জানার আছে সবই বলতে পারো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই করবো, এবং সেই হিসাবে নেক্সট ব্লগ আসবে। আর যে কিছু কথা বলার ছিল, যেটা বলতে আমি অন্যদিকে প্রাইসই যেটা হয় যে ডাইভার্ট হয়ে যায়, সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা একটা সাবস্ক্রাইব বাটন দাবাতে তোমাদের কিছু যায় আসে না। দেখো, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা বলো যেটা, তো নেক্সট যখনই আমি ভিডিও দেবো ইউটিউবে, তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন আসবে, যদি সাবস্ক্রাইব করে রাখা। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আসবেই না। আর বন্ধুরা, একটা কমেন্টে কি যায় আসে বলো, একটা কমেন্ট তো করতেই পারো, অনেকে করো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, মন থেকে বলছি। মানে এমনও হয়েছে যে আমি কিন্তু ইনস্টাগ্রামে আমার নিজের থেকেই ফলোয়ার, ইনস্টাগ্রাম নিয়ে আমি মাথায় ঘামাই না খুব একটা, তাতে ছবি ভিডিও এসব আপলোড করি তাও নয়, খুব যে রিল ফিল দিই তাও নয়, সময় নেই সত্যি কথা বলতে। ইনস্টাগ্রামটা নিয়ে ভাবলে কিন্তু অনেক কিছু করা যেত, কিন্তু সময় নেই। ইনস্টাগ্রামে আমার প্রায় 4,500 ফলোয়ার হয়ে গেছে, তো সেখানে দেখছি অনেক দিন ধরেই কিছু মেসেজ আসছে, যে মেসেজ খুলি না, দেখি না, অনেক মেসেজ জমে আছে, দেখে সবার রিপ্লাই করলাম। তো দেখেছি যে আমার ইউটিউব ভিডিও দেখে, ব্লগ দেখে তারা কিন্তু ইনস্টাগ্রামে আমাকে খুঁজে, মানে আমার নাম দিয়ে সার্চ করে ইনস্টাগ্রামে খুঁজে ওখানে মেসেজ করে রেখেছে। জামশেদপুর থেকে এক ভাই বারবার আমাকে রিকোয়েস্ট করছে, দাদা একবার এসো, এখানটা ঘুরে যাও, তোমার সাথে একদিন ঘুরবো, ব্লগ টক করবে, ভালো লাগবে, আমি খুব আশায় রয়েছি তুমি আসবে। সত্যি কথা বলতে ভাই, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু সময় করতে পারছি না, এমনই শিডিউল, আমার সময় হচ্ছে না, কিন্তু আমি নিশ্চয়ই একদিন যাব এবং তোমার সাথে দেখা করব। আর একজন দাদা কলকাতার বারুইপুর সম্ভবত, সেখান থেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, তার সাথেও যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। আমার যে রোড ট্রিপ ফ্রম বেঙ্গল গ্রুপ রয়েছে, সেখানে সে জয়েন করেছে, তাকে বললাম যে এরকম গ্রুপ রয়েছে ফেসবুকে, আপনি জয়েন করতে পারেন, তাতে কি হয় আপনি আমার আপডেটগুলো পেতে পারবেন, আমরা কোথাও ঘুরতে গেলে, ট্রিপ করলে তার সম্পর্কে আপনি জানতে পারবেন। তো সেখানেও কিন্তু তিনি জয়েন করেছেন। তো সত্যি কথা বলতে এইভাবে মানুষের সাথে কথা বলতে, নতুন মানুষের সাথে আলাপ পরিচয় করতে খুব ভালো লাগে। আর গ্রুপ তো আমাদের আছেই। 2:07 বাজে, আর গাড়ি মোটামুটি 80 থেকে 83 চালাচ্ছি, বকতে কত চালিয়েছি খেয়াল নেই, জানি না ক্যামেরা ছিল কি না কোথায়। হ্যাঁ, যাই হোক, দেখছি এখনও তো 80, 81, 83 এরকমই চলছে। 2:07 বেজে গেল, 189 কিলোমিটার চালিয়ে নিলাম, এখনও 191 কিলোমিটার বাকি। বাবারে। তো চলো এগোই একটু এবারে, তারপরে আবার কথা হবে। আবার মনে হচ্ছে টোলগেট আসছে, বোর্ড দেখে তো তাই মনে হচ্ছে। চলো দেখা যাক। হ্যাঁ, টোল আসছে। এটা আমাদের প্রবাবলি থার্ড টোল হতে চলেছে, কোনো যায় কি না। হ্যাঁ, বেরিয়ে যাবে। উড়িষ্যার টোলগুলো কিন্তু বেশ ফাস্ট, বেশিক্ষণ ওয়েটিংয়ে নেই, ফট করে সামনে দাঁড়ালেই বেরিয়ে যায়। বন্ধুরা, এখন বাজলো 2:38, অলমোস্ট দেখো আমি 228 কিলোমিটার চলে এসেছি, এখনও বাকি 153। আর গাড়ি এরকম 70-80-তে চালাচ্ছি। ভাই কি বোরিং লাগছে বলো তো, এটা 70-80-তে চালানোর রাস্তা।
কি সুন্দর ঝাঁ চকচকে চওড়া রাস্তা, 3টে গাড়ি পাশাপাশি যেতে পারে, সেখানে এরকমভাবে চালাচ্ছে গাড়ি। মানে এবারে না একটু কেমন যেন ঝিমুনি ঝিমুনি চলে আসছে, তাই জন্য আবার ফোন তুলে নিলাম তোমাদের সাথে কথা বলার জন্য। চলো, এটা আমাদের 3rd ডাইভারশন। চলো এই ডাইভারশনটা পেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। একটু জল টল খেতে হবে মনে হচ্ছে। আসলে কন্টিনিউ দেখো এইরকম রাস্তায় যদি মানে চুপচাপ বসে থাকতে হয়, অ্যাকচুয়ালি ঘুম পেলে কি হয়, একটু স্পিড আপ করলে তখন অ্যাক্টিভিটি থাকে, তাহলে কিন্তু এরকম হয় না। কিন্তু সেই একই রকম স্পিড 80, 81, 82, 75, 70, এত সুন্দর ফাঁকা বাটার স্মুথ রাস্তায় এরকম স্পিড মেনটেন করলে আর কি কতক্ষণ আর মানুষ জেগে থাকতে পারবে। ভাই আবার ক্যামেরাটা অন করলাম, বাসের পেছনে লেখা আছে দেখো দিলসে। ভাই দিলসে বাংলায় দিলসে পাওয়া যায়, নাম শুনেছি, জানি না। আমি তো এইসব জিনিসে কোনোদিন টেস্ট করিনি, জানিও না। বাংলায় কিন্তু দিলসে আছে। আর ব্রহ্মাস্ত্র, অদ্ভুত অদ্ভুত নাম ভাই। চলো এগোনো যাক, এগোই। ঘুম কেটে গেছে আবার তোমাদের সাথে কথা বলতে বলতে। ঘুম অ্যাকচুয়ালি পাইনি, হালকা একটা ডিজিনেস আসছিল, তো সেটা তোমাদের সাথে কথা বললেই কেটে যায়। তো বন্ধুরা, ব্লগটা দেখে কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করে আইডিয়া দাও নেক্সট ব্লগ তোমরা কিসের চাও, কীভাবে চাও। আর সোলো ট্রাভেল দেখো, সোলো ট্রাভেলের একটা আলাদা মজা আছে। যদিও আমি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি, ভালোই লাগে, খারাপ লাগে না। ফ্যামিলি সাথে থাকলে একটা সময় মানে ভালোই লাগে। ফ্যামিলি অবশ্যই, ফ্যামিলি ম্যান তো ফ্যামিলি থাকলে ভালোই লাগবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনো না এই যে গাড়িটা, এটা একটা পার্সোনাল স্পেস দেয়, মানে সব কিছু থেকে আলাদা, নিজের একটা জগৎ। জানি না লাইট আসছে কিনা, সব কিছুতে একটা নিজের একটা আলাদা জগৎ তৈরি করে দেয়, যেটা কিনা দারুণ লাগে। হ্যাঁ, কখনো কখনো যেমন এখন খুব ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি দেখো, আমি দুজনকে বলে রেখেছিলাম, মানে দোকানেরই আমারই শপের একজন সেলসম্যান, তার আসার কথা ছিল। লাস্ট মোমেন্টে তার কোনো একটা চাপ হয়ে যাওয়ায় সে ক্যান্সেল হয়ে গেল। বাকিদের বললাম না, কারণ সত্যি কথা বলতে আমার মন থেকে কাউকে আনারই ইচ্ছা ছিল না। আরেকজন নিজের থেকে আমাকে বলেছিল যে আমি যাব, আমি তাকে লাস্ট পর্যন্ত বলিনি। শেষে বাড়ির চাপে লাস্টে ফোন করলাম যে যেতে পারবে, ও বললো না, এখন আর বললে কি করে হবে। আমি মনে মনে খুব খুশি কেউ না আসুক, কারণ আমি চাই মি টাইম, ইটস মি টাইম, নিজে ড্রাইভ করব। দেখো গাড়ির সাথে আমার একটা মানে হার্টের কানেকশন রয়েছে। এই যে দেখো, মিউজিক চালানোর থেকে আমি যেন মিউজিক না চালিয়ে গাড়ির এই যে সাউন্ড, ইঞ্জিন সাউন্ড, রেভ যে আওয়াজটা, এটাই যেন আমাকে বেশি ইন্সপায়ার করে, বেশি মজা দেয়। তাই আমি কিন্তু মিউজিক ফিউজিক বেশি চালাচ্ছি না যখন একা থাকি। যখন সবাই থাকি তখন গান শুনতে শুনতে এনজয় করতে করতে চালাই। কিন্তু এখন যেন আমার মনে হচ্ছে গাড়ির যে সুরটা, ওটাই আমার কাছে মিউজিক, ওটাই আমি এনজয় করছি। তো যাই হোক, সব রকম এক্সপিরিয়েন্স দরকার না। সোলো ট্রাভেলেরও একটা আলাদা মজা আছে। যেমন আমার একটা স্বপ্ন আছে, আমি বারবার বলছি, আমার একটা কার ক্যাম্পিং করার খুব স্বপ্ন আছে। একদম মিডো টাইপের হবে, গ্রিন, চারিদিকে গ্রিন একটা মিডো, আর একদম নিরিবিলি, লোকজন থাকবে না সেখানে। একটা দিন অন্তত মিনিমাম গাড়ির মধ্যে ঘুমাবো, গাড়িতে থাকবো, পাশে টেন্টিং ফেন্টিং করবো, নিজেরা রান্না করব, ছোট্ট মিউজিক সেট আপটা যেটা, ওটা নিয়ে যাবো, গান শুনবো, একটা আলাদা রকম দিন কাটাবো, যেটা কিনা পারিপার্শ্বিক সমস্ত টেনশন কাজকর্ম থেকে নিজেকে বিরত রেখে আলাদা রকম একটা দিন কাটাবো। জানি না লাইট আসছে কিনা, জানি না, আমি বকে যাচ্ছি। তো এটা আমার একটা স্বপ্ন, এটা একদিন করবোই করবো। বন্ধুরা, আমরা 4th ডাইভারশনে চলে আসলাম। এ বাবা দেখো, গাড়ি ঢুকে গেছে এখানে। কি অবস্থা, কেমন ভাবে চালায়। দাঁড়ালাম না, তাড়া আছে বলে, দাঁড়িয়ে দেখলে হতো কি কন্ডিশন। আমার যতদূর ধারণা যে গাড়িটা এত স্পিডে ছিল যে ওরা বুঝতেই পারেনি ডাইভারশন আছে, তাই মানে যখন ডাইভারশন দেখেছে তখন বাধ্য হয়ে টার্নিং নিয়েছে, কিন্তু আর কন্ট্রোল করতে পারেনি। দেখে রাখো, উড়িষ্যা রোডে এটা কিন্তু একটা চরম আতঙ্কের ব্যাপার। এই যে এরকম প্রচুর রয়েছে হাইওয়েতে, মানে ফার্স্ট ওভারটেকিং লেনে দিব্যি ফ্যামিলি ট্যামিলি নিয়ে বসে আছে, বুঝতে পারছো? এই দেখো এখানেও কত অবরোধ করে বসে আছে।
তো এদেরকে খুব সাবধান, রাতের অন্ধকারে বোঝা যাবে না, ফুল স্পিডে আসলে তখন কিন্তু সামলানো মুশকিল। তার জন্যই মনে হয় প্রবাবলি উড়িষ্যা গভর্নমেন্ট এখানে 80 স্পিড লিমিট করে রেখেছে। তবে সব গাড়ি দেখছি 80 স্পিড লিমিট মেনটেন করেই চালাচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রিপের প্রবাবলি 5th হবে, এটা 4th ইয়া 5th হবে। টোল প্লাজাতে চলে এলাম। কি বিপজ্জনকভাবে ট্রেলারগুলো আসছে, সাইডে বেরিয়ে রয়েছে অর্ধেকটা করে বড় বড় ট্রেলারগুলো, আর তার দিয়ে ওভারটেক করতে হচ্ছে। খুব চাপের ব্যাপার। কিন্তু শ্যামলী পরিবহন আর একটি বাসে এখন রেসারেসি লেগে গেছে। জানি না এখানে ক্যামেরা আছে না নেই, মানে এরপরে ক্যামেরা রেস্ট্রিকশন আছে না নেই কে জানে। বাসগুলো কিন্তু বেশ ভালোই 100-120 এবারে রেসারেসি লাগানো চালু করে দিয়েছে। আমি ওদের পেছন পেছন ফলো করছি, তাহলে বেটার হবে। দেখো, এই বাসগুলো রোজ এই রাস্তায় যাওয়া আসা করে, কোথায় কি আছে না আছে এরা বেটার জানবে। তো ওদেরকে ফলো করে করে তাহলে একটু স্পিড তোলা যাচ্ছে আর কি। অ্যারাইভেল টাইমে 5:22 নিয়ে চলে এসেছে, অলরেডি 40-45 মিনিট ডাউন করে দিয়েছি। এরপরে দেখা যাক। এই বিশাল বিশাল ট্রেলারগুলো কিন্তু খুব বিপজ্জনক। বন্ধুরা, একটা বিশাল লম্বা ওভারব্রিজ পেরোচ্ছি, আই গেস মহানদী পেরোচ্ছি। তোমরা জানো তো, কমেন্ট করো ইফ আই এম রং, আর রাইট হলেও কমেন্ট করে জানিও আমি ঠিক কি না। এখন বেজে গেল ঘড়িতে, দেখো 3:21। চলে এসেছি 276 কিলোমিটার ননস্টপ, আর এখনও 1 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে 104 কিলোমিটার রাস্তা। আর আমারও তো সেই হাতে পায়ে বাঁধা রয়েছে 80 কিলোমিটার স্পিড লিমিট, না হলে এতক্ষণে আমি কখন ঘন্টাখানেক দেড়েক আগে পৌঁছে যেতাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দুদিকে ঘন গাছ দেখতে পাচ্ছি। ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দিনের বেলায় খুব সুন্দর লাগবে। রাস্তাটাও বেশ সুন্দর, আর দুদিকে সুন্দর গাছপালা রয়েছে। এখানে দেখো ক্যামেরা রয়েছে ওপরটায়, ঝকঝক করছে। বন্ধুরা, আবার সেকেন্ড টাইম অনেক বড় একটা ব্রিজ বেরোচ্ছি, রিভার ব্রিজই হবে। দেখি তোমরা গেস করে বলো এটা কোন ব্রিজ। বাকি বাজলো এখন 3:41। আবার হালকা হালকা একটা ঝিমুনি ভাব লাগছে, তাই জন্য তোমাদের সাথে আবার বকা শুরু করলাম। আর চলে এসেছি কনস্ট্যান্ট 301 কিলোমিটার উইদাউট এনি স্টপ। এখনও 1.5 ঘন্টা বাকি আমার ডেস্টিনেশন পৌঁছোতে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 1529 সাবস্ক্রিপশান হয়েছে, এটাও আমার কাছে আনএক্সপেক্টেড। কোনোদিন ভাবিনি 1529 সাবস্ক্রিপশান হবে। 100-150 লোক দেখে নিত, তাতেই কত খুশি হয়ে যেতাম। সেখানে ভিডিওগুলো টুকটাক ভিউ হচ্ছে ভালো কথা। হলে তো যে কোনো জিনিস হলে ভালোই লাগে। কোনো জিনিস যখন আমরা করি তাতে একটা পরিশ্রম দিই। দেখো, যে কোনো জিনিস করতে একটা পরিশ্রম লাগে, একটা ভিডিও বানাতেও অনেকটা পরিশ্রম লাগে। তো যখন সেখানে মানুষজন দেখে, কমেন্ট করে, লাইক শেয়ার করে, তখন কিন্তু তার মধ্যে একটা আলাদা ভালোবাসা আসে, করার ইচ্ছে জাগে। তো তোমাদেরও সেটাই বলছি যে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না। আর ভালো মন্দ যাই, তোমাদের যেটা ইচ্ছা করে। দেখো, আমি ক্রিটিসিজমকে অলওয়েজ ওয়েলকাম করি। এই নয় কেউ মানে ক্রিটিসাইজ করলো মানে সে খারাপ, এমনটা নয়। ভালো মন্দ সবার মধ্যে মতামত থাকতে পারে। যেমন তোমাদের অনেকেই আমার লাদাখ ব্লগে ক্রিটিসাইজ করেছে, আপনি নিজেকে খালি দেখিয়েছেন, রাস্তা কোথায়, মাইক কোথায়, সাউন্ড কোথায়। তবেই না আমি বুঝতে পেরেছি যে না, ব্লগটা এরকমভাবে করলে হবে না, এরকমভাবে করলে হবে। মানুষ রাস্তা দেখতে চায়। তো দেখো, রাস্তাই তোমাদেরকে দেখাই বলছি যখন। তো আর বেশি দেরি নেই, আমার পৌঁছে যাব। হঠাৎ করে সাডেন এই ট্রিপ, অবশ্যই তোমাদেরকে আমি মিসগাইড করব না। এর মধ্যে অনেকটা সারপ্রাইজ রয়েছে, তবে সেই সারপ্রাইজ কিন্তু আমি পরের ব্লগে রিভিল করব। এখনও দেখা যাক কতটা রিভিল করতে পারি এই ব্লগে, তোমাদেরকে কতটা নিয়ে যেতে পারি। তারপরে কিন্তু পরের ব্লগে বাকিটা থাকবে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তারপর তো আসছে ধামাকাদার মনসুন সিরিজ,
দারুণ দারুণ এনজয় হবে, দারুণ এনজয় হবে। সব মজার মানুষগুলো এবারে যাচ্ছি একসাথে, দারুণ এনজয় হবে। আর আমি তোমাদের প্রত্যেকবারে রাতের যে আড্ডাটা, অ্যাকচুয়ালি দেখো রাতে যে আড্ডা হয় তখন সবাই এতটা মজার মুডে থাকে যে তখন ইচ্ছে করে না যে ক্যামেরা করে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করতে। তবে হালকা ফুলকা সেই আড্ডার আনন্দ তোমাদেরকে দেওয়ার জন্য আমি কিন্তু এবার ব্লগ করব, মানে রেকর্ড করব আমাদের আড্ডা গল্প টুকটাক টুকটাক করে যতটা দেওয়া সম্ভব। তো চলো, যেতে যেতে আবার কথা হবে। ঘুমটা কেটে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা আমার সাথে আছো বলে কিন্তু আমি কনস্ট্যান্ট 300 কিলোমিটার 400 কিলোমিটার কি এমন 1000 কিলোমিটার জার্নি করি, কোনো সমস্যা হয় না। গাড়ির এই স্টিয়ারিংটার সাথে অদ্ভুত কানেকশন রয়েছে আমার, কিন্তু এটাতে বসলেই আমি ফুল রিল্যাক্স হয়ে যাই, টেনশন হাওয়া হয়ে যায়, অন্য একটা জগতে আমি চলে যাই। আর দিব্যি আমি মানে 100-এর পর 100, 1000-এর পর 1000 কিলোমিটার ড্রাইভ করতে পারি, কনস্ট্যান্ট ড্রাইভ করতে পারি, আমার কোনো টেনশন নেই। বন্ধুরা, এই ট্রিপের আমাদের 5th ডাইভারশন এটা, অর্থাৎ এটা নিয়ে এখনো পর্যন্ত 5 নাম্বার ডাইভারশন পেরোলাম। 4টা বেজে গেল, এখনো 56 কিলোমিটার রাস্তা বাকি। বন্ধুরা, 4:06 বাজলো, চলে এসেছি 331 কিলোমিটার, এখনো 49 কিলোমিটার বাকি রয়েছে। আরও একটা টোল চলে এসছে। এটা আমাদের 6th টোল প্লাজা আজকের ট্রিপের। অ্যানুয়াল পাসের দৌলতে মোটা মোটা টোল কাটছে না, এটাই শান্তি। ঠিক আছে, তবে যখন ফেরত যাবো তখনকে মনে হয় আমাকে আবার রিচার্জ করতে হবে, আমার প্রায় শেষ। চলো, হয়ে গেছে। আগের ওই ইনোভাটা আমার সাথে অনেকক্ষণ থেকে একসাথেই আসছে, সে আমাকে ছেড়ে যাচ্ছে না, আমিও ওকে ছেড়ে যাচ্ছি না। ভালোই লাগছে একসাথে আসতে। এই রাস্তাটায় কিন্তু প্রচুর গরু, সাবধান, বারবার বলছি। রাতের বেলা ফাটিয়ে নিয়ে বেরিয়ে গেলাম, বিপদ হতে সময় লাগবে না। ওত পেতে এদিক ওদিক বসে আছে, নিশ্চিন্তে বসে আছে, ওদের কোনো টেনশন নেই। টেনশন তো যে গাড়ি চালাচ্ছে তার। বাইরে টেম্পারেচার 28 ডিগ্রি, গাড়িতে দিয়ে রেখেছি 26.5, তো ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই। হাফহাতা টি শার্টটা পরে আছি, ঠিকই আছে, অসুবিধা নেই। বন্ধুরা, আবার একটা রিভার ব্রিজ ক্রস করছি, সম্ভবত কটক ফটক পেরোচ্ছি, ভুবনেশ্বরের দিকে আবার যাব। বন্ধু, এই সেই বিখ্যাত নদী ব্রিজ, দীর্ঘ বিখ্যাত নদী ব্রিজ পেরোচ্ছি, যেটা কিনা অনেক লম্বা, শেষই হচ্ছে না। অনেকক্ষণ থেকে শুরু করেছি। ভুবনেশ্বর 22 কিলোমিটার, ব্রহ্মপুর 190, কটক 3 কিলোমিটার। বন্ধুরা, ফাইনালি 4:34 বাজে, আমার ডেস্টিনেশন আর 21 কিলোমিটার বাকি। চলে এসেছি দেখো 360 কিলোমিটার কন্টিনিউ। চলো, একটু মূত্র বিসর্জন করে আবার শুরু করব, আর সাথে একটা নেসকাফে খেয়ে নেব। তো বন্ধুরা, নেসকাফে খেয়ে নিচ্ছি, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। পুরো ব্লগটা অনেক বড় হবে, নেক্সট এপিসোড আসবে। যদি তোমরা কার ক্যাম্পিং নিয়ে কমেন্ট করো, আর অনেক বেশি কমেন্ট করো, অনেক লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু নেক্সট এপিসোড আসবে, নাহলে কিন্তু নেক্সট এপিসোড আসবে না। তোমরা দেখে নিও। টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর মাত্র 20 কিলোমিটার দূরে আমি রয়েছি আমার ডেস্টিনেশন থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো।